এতটুকু বলতে পারবো, আত্মীয়স্বজন ছেড়ে, মা-বাবাকে ছেড়ে প্রবাস খুবই কষ্টের। আমার ব্যবসার হলো ৩ টাই সম্পদ, সেটা হলো ওয়াদা, কোয়ালিটি অ্যান্ড বিশ্বাস। আমার নিজের একটা কনফিডেন্স ছিল আর বিশ্বাস ছিল সেটা যে আমি কিছু করতে পারবো। আমার এক রুমমেট ছিল আমার এই এলাকার, লাইক বড় ভাই, খুবই সম্মান করতাম, খুবই ভালোবাসতাম। তাকে রুমে ছেড়ে আমি আমার ব্যবসার ইয়েতে আমার দোকানের মধ্যে ছিলাম অন্য এলাকা। তো আমার বাসায় সবসময় টাকা পয়সা থাকে, সে এক সময় টাকা পয়সা নিয়ে সব কিছু নিয়ে চলে গেছে। একটা কথা মনে রাখতে হবে সবাইকে, সেটা হলো কেউ যদি কাউকে ঠকে, আসলে সে তাকে ঠকতেছে না, সে তার নিজেকে ঠকতেছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তখন এইটাই চিন্তা করুন যে বিশ্বাসটা করা দরকার, আর বিশ্বাস না করলে বেঈমান তো সবাই হয় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ আনফিল্টার্ড অ্যাম্বিশন পডকাস্ট। এই এপিসোডে আমাদের সাথে আছেন লুৎফর রহমান, যিনি পোল্যান্ডে দীর্ঘ 15 বছর ইভেন এর বেশি সময় ধরে রয়েছেন, এবং আমরা আজকে জানবো তার জীবনের স্ট্রাগলের মুহূর্ত, ইভেন সে তার জীবন প্রবাস জীবন কখন থেকে শুরু করেছিল এই ব্যাপার সম্পর্কে। সো ওয়েলকাম লুৎফর ভাই, থ্যাংক ইউ ফর কামিং টু আওয়ার পডকাস্ট। সো ভাই, আপনি যদি একটু আপনার সম্পর্কে একটু ছোট করে ইন্ট্রোডাকশন দিতেন, যে আপনি কে এবং কি করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শককে। আমি লুৎফর রহমান। আমি পোল্যান্ডে 2012 সালে আমার জীবনযাত্রা শুরু করি। আমার প্রবাস জীবন শুরু হয় 2002 থেকে মিডল ইস্ট, সৌদি আরবের মাধ্যমে। সেই থেকে যাত্রা শুরু। আজ পোল্যান্ডে প্রায় 2.5 বছর সৌদি আরবের মাটিতে থাকি। তারপর ইউরোপের যাত্রা শুরু করি 2005 থেকে। 2005-এ গ্রিসে আসি। গ্রিসে 2011 পর্যন্ত থাকার পরে 2012 সালে, অর্থাৎ 2012-এ পোল্যান্ডে আসি। আচ্ছা, সো ভাইয়া, আপনার জীবনটা শুরু হয়েছে মিডল ইস্ট থেকে, যে আসলে অবশ্যই দিনগুলো খুব সহজ ছিল না, কারণ আমরা জানি যে ওই টাইমে যে মানুষজন যারা মিডল ইস্টে আসতো তারা কি পরিমাণ পরিশ্রম করতো বা কষ্ট করতো, এর মধ্যে দিয়ে আবার আপনার ইউরোপে যাত্রা। আই ক্যান অনলি ইম্যাজিন লাইক দ্য স্ট্রাগল ইউ বিন থ্রু। সো প্রথম দিকে জীবনটা কেমন ছিল? কাজ, ভাষা, নতুন সমাজ, এবং আপনার কাছে সবথেকে বেশি কঠিন কোন জিনিসটা লেগেছিল? জীবনে কোনো জিনিসই সহজ না, খুবই কঠিন। জীবনযাত্রাটা আসলে, আমি যখন আমার জীবনের প্রথম প্রবাসে আসি, আসাটাও সহজ ছিল না, কারণ আমি কখনো প্রবাস জীবন পছন্দ করতাম না। আর সেই থেকে আমার অনেক ছিল যে আমি প্রবাসে কখনো যাব না। হ্যাঁ, ইউরোপে আসার ইচ্ছে ছিল। আচ্ছা, তখন যখন মিডল ইস্টে আসি, আসাটা অনেক কষ্ট ছিল, কখনো চাইনি। আসার পরে বড় ভাই থাকার কারণে সেখানে একটা প্লাস পয়েন্ট ছিল যে ওই কষ্ট যতটুকু বুঝার, বা আমার মতন যারা প্রবাসে আছে, যারা কেউ না থাকে বা আত্মীয় স্বজন, ঠিক তখনই অনেক ধরনের ফেস করতে হয়, অনেক সমস্যা। তো সেই ক্ষেত্রে আমি লাকি ছিলাম বড় ভাই থাকার কারণে। হ্যাঁ, সেই যখন প্রবাস জীবনে আসি তখনই ভেবেছিলাম যে যেহেতু প্রবাসে আসছি, যুদ্ধের ময়দানে, জীবন যুদ্ধে, সেটা করতে হবে। সেই থেকে যুদ্ধতে লেগে গেছি, এখন আজ পর্যন্ত যুদ্ধই করে যাচ্ছি। আচ্ছা, টু বি অনেস্ট, মানে আমরা যারাই বিদেশে আসি এবং যারা প্রবাস জীবনে আসি, আমরা জানি যে কতটুকু পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়, এবং স্পেশালি শুরুর দিনগুলো, যে একজন ফ্যামিলিতে থাকাকালীন, বাংলাদেশে থাকাকালীন একটা ছেলে নিজে ভাত বেড়ে খায় নাই, বাট বিদেশে আসার পরে, প্রবাস জীবনে আসার পরে তার যে কতটুকু পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়, মানে এটা শুধু যারা আসছে বা যারা আসবে
তারাই শুধু মানে উপলব্ধি করতে পারবে। সো ভাই, সেই সময়কার যে আপনার দ্যাট টাইম যে ইউ হ্যাড টু স্ট্রাগল, মানে আপনার যে মানে কঠিন সময়গুলো পার করেছিল, এর মধ্যে সব থেকে স্ট্রাগলের মুহূর্তটা কোনটা ছিল, মানে ইফ ইউ ক্যান রিমেম্বার? সবচেয়ে মজার দুঃখের বিষয় এবং মজার ঘটনা হলো প্রবাসী যখন সবাই আসে, সবার প্রথম কষ্টের জিনিসটা থাকে আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সে প্রবাসে আসছে, যেখানে কেউ নাই, হয়তো চাচা মামা ভাই থাকতে পারে, তারপরেও অনেক কিছু নাই, মা বাবা ছেড়েও আসছে। সেই জায়গা থেকে নিজেও শুনতাম যখন বিদেশে সবাই হাসতো যে সবাই নাকি বিছনায় শুয়ে কম্বলের নিচে মাথা দিয়ে কাঁদতো, সেটা শুনেছি। আচ্ছা। আর আসার আগে ভেবেছি যে বিদেশে যাব তো অনেক ভালো, তাহলে মজার মজার খাবো, মজার পড়ব, তারপর অনেক টাকা ইনকাম করব। আসলে ঠিক তা না। আজকে আমি আমাকে দিয়ে বলতে পারি সেটা আমি আমার জীবনকে অনেকভাবে উপলব্ধি করছি। সেই থেকে বিদেশের যে কষ্টটা, এটা বলে বোঝানোর ভাষা কারণেই। সব কষ্ট তখনই দূর হয়ে যায় যখন আপনজন কাউকে পাওয়া যায় বা আবার মা বাবাকে দেখা যায়। তো এই যে কষ্টটা, সেটা অনুভূতি বা ভাষা বলার মতন কোনো আমি আমার ইয়েতে ভাষা নাই, বলতেও পারবো না। তবে এতটুকু বলতে পারবো, আত্মীয় স্বজন ছেড়ে, মা বাবাকে ছেড়ে প্রবাস খুবই কষ্টের। সত্যি, আসলেই সত্যি যে প্রবাস জীবনটা কতটুকু কষ্টের মধ্যে দিয়ে যায় একটা মানুষের তার আপনজনকে ছেড়ে। তো ভাইয়া, আমরা এখন যেহেতু আপনি পোল্যান্ডে বসবাসরত, অ্যান্ড আল্লাহর রহমতে উই ক্যান সে যে ইউ আর ভেরি সাকসেসফুল ইন ইউর ফিল্ড, যে আপনি এই যে ফিল্ডে কাজ করতেছেন ফর এ লংগেস্ট টাইম। অবশ্যই এই টাইমটা সহজ ছিল না যে আজকে আপনি যে এখানে আসছেন, আপনি বিজনেস করতেছেন। সো পোল্যান্ডে আসার যে কাহিনীটা, এই কাহিনীটা শুনতে চাই যে পোল্যান্ডই কেন? আসলে আমি খুবই ইমোশনাল একজন পার্সন। আমি সহজেই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাই, এবং আমার জীবনের সবচেয়ে বেশি দুর্বল জায়গা হলো ভালোবাসা, মানুষের, বন্ধুবান্ধবের, আত্মীয় স্বজন, সব কিছু। যখন প্রবাসী আসতে চাইছিলাম, সেটাই ছিল আমার মায়ার বন্ধনটা ছাড়তে পারি নাই। আর ইউরোপে আসার পরে যখন গ্রিস থেকে এইখানে আসার চিন্তা করলাম, সেটাও একটা হিস্টোরি, অনেক লম্বা। আমি চাই না সেই হিস্টোরিতে সবাইকে বোরিং করতে। আচ্ছা। জীবনে অনেক কিছু থাকে, তবে হ্যাঁ, একটা কথা শেয়ার করতে পারি, সেটা হলো শুনেছি জীবনে কেউ বড় হতে হলে কারো না কারো থাকে, হাত থাকে, বা কারো না কারো দোয়া থাকে। দোয়া অবশ্যই আছে আমার মা বাবার, আমার গর্ভধারীণ মা যে আমাকে পেলে পুষে বড় করছে, এবং আমার বাবা যে আমাদেরকে এই দুনিয়ার মুখ দেখিয়েছে। তো তাদের সবচেয়ে বড় দোয়া। আর একটা জিনিস হলো, আমার এখানে জীবনে একটা ইন্টারেস্টিং বিষয়টা হলো, আমার সাথে 2011 সালে একটা ইনসিডেন্ট ঘটে। সেটা হলো, যদিও মানুষের ভালো দিয়ে ভালো কাজ শুরু হয়, আমার খারাপ দিয়ে ভালো কাজ শুরু হয়েছে। ইন্টারেস্টিং। সেটা হলো, আমার এক রুমমেট ছিল, আমার এই এলাকার লাইক বড় ভাই, খুবই সম্মান করতাম, খুবই ভালোবাসতাম, তার জন্য সবই করছি জীবনে যতটুকু তাকে করার আমার, যেহেতু আমি পুরান ছিলাম গ্রিসের মাটিতে। তো তাকে রুমে ছেড়ে আমি আমার ব্যবসার আমার দোকানের মধ্যে ছিলাম অন্য এলাকায়। তো আমার বাসায় সবসময় টাকা পয়সা থাকে, সে এক সময় টাকা পয়সা নিয়ে সব কিছু নিয়ে চলে গেছে। তা আসলে ওই সময় একটা জীবনে একটা খুবই বড় একটা ধাক্কা খেলাম। সেটা ছিল, পুরা দুনিয়াতে কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিস চলছিল 2010, 2011 এবং 2012। এটা সবার অনেকের জানা আছে। তো ওই সময়টাতে আমার সাথে যে
ঘটনাটা ঘটছে আসলে খুবই দুঃখজনক ছিল। মানসিকভাবে ভেঙে পড়ে গেছিলাম। কারণ ওইখানে টাকা যেটা ছিল ওইটা আসলে আমার ছিল না। ছিল আমার কিছু ছোট ভাইদের, আচ্ছা। যারা আমাকে বিশ্বাস করে আমার কাছে জমিয়ে রাখছিল। তো নিজে এক জায়গা থেকে লজ্জায় পড়ে গেছিলাম। আবার হুম, মানসিকভাবে আঘাত পাইছি, কারণ এই সময়ে এদের টাকা আমি কোথা থেকে দেবো বা ইয়ে করবো। সেই সব থেকে চিন্তা করলাম যে আসলে আর মনে হয় আমার এই দেশে থাকা ঠিক হবে না। তখন আচ্ছা। চিন্তা করলাম যে আমি কোন জায়গায় গেলে, কোথায় গেলে একটু শান্তিতে থাকতে পারবো। তো শান্তিতে থাকতে পারবো সেই চিন্তা থেকে আসলে ওই দেশ থেকে বের হয়ে আচ্ছা। আসছিলাম প্যারিসে। তো ওইখানে এসেও দেখি প্রচুর আমাদের বাংলাদেশি বাংলাদেশি। আমাদের কমিউনিটিরা। তখন চিন্তা করলাম আমার এক আঙ্কেলের সাথে আলাপ করলাম যে আঙ্কেল বলো তুমি চলে যাও পোল্যান্ডে, ভালো থাকবা, মজা করবা। আচ্ছা। তো সেই থেকে পোল্যান্ডেই বললাম ওকে আমি একটু রিল্যাক্স করতে চাই জীবনের, এবং আমি নিজেকে একটু এই যে মায়ার যে একটা বন্ধন আছে সেই জায়গা থেকে একটু সরে দাঁড়াই, দেখি তো জীবনকে কিছু একটা জায়গাতে দাঁড় করাতে পারে কিনা না। সেই জায়গা থেকে আজকে এইখানে পোল্যান্ডে আসা, তোমার সাথে আজকে স্টুডিওতে আসা। ইন্টারেস্টিং ভাই। আপনি বলছেন যে আপনি পোল্যান্ড চুজ করছিলেন কারণ আপনি নিজের থেকে ফিল করতেছিলেন যে আপনার এখন এমন একটা জায়গাতে যাওয়া উচিত যেখানে আপনি রিল্যাক্স করতে পারবেন বা মজা করতে পারবেন। বাট আসলে কি তাই যে পোল্যান্ডে আসার পরের লাইফটা কি আসলে এতটা সহজ ছিল বা আপনি যেরকম ভাবছিলেন ওরকম ছিল? আসলে মজা বলতে বলতে ওই যে আমি একটা কথা বলছি না যে আমাদের যে কমিউনিটির একটা গ্যাদারিং, সেই গ্যাদারিং থেকে একটু বের হতে চাইছিলাম। সেটা ছিল, আমি একটু বললাম না ইমোশনাল পারসন। তো ওই যে বন্ধু বান্ধব অনেক ছিল জীবনে, অনেক অনেক আঘাত পাইছি জীবনে, অনেক অনেক কষ্ট নিয়েই এখানে আসছি। সেই জায়গা থেকে ভাবছিলাম আর কি জীবনকে একটু ব্যতিক্রমভাবে দাঁড় করাবে এবং সেইভাবে একটা জীবনের মজা নেব। মজা আসলে শুরুতে কখনো নেওয়া যায় না, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যাওয়া যায় তখন সেটা অনেক ইজি না, অনেক কঠিন। তো এখানে আসার পরে আসলে প্রথমে এত বেশি ইংলিশও জানতাম না, কারণ একটা দেশে শিখছি, প্রথম আরবি শিখছি, তারপরে গ্রিক শিখছি, এরপরে টুকটাক ইংলিশ জানতাম। তো এখানে এসে এখন পলিশ, সো ডিফিকাল্ট একটা ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে কঠিন একটা ল্যাঙ্গুয়েজ হয় সেটা আমার মনে হয় পলিশ, কারণ আমি কয়েকটা ভাষা জানি, তার মধ্যে পলিশটা আমার এখন পর্যন্ত আমার আওতার ভিতরে আনা অনেক কষ্ট, কারণ গ্রামার অনেক ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে একটা জায়গাতে মজা পাইছি, সেটা হলো ওই যে কমিউনিটির একটা গ্যাদারিং ছিল বা একটা ইয়ে ছিল। তো এইখানে পলিশ কমিউনিটি যেটা ছিল খুবই সামান্য, হাতে গোনা মাত্র 300-400 টোটাল 400 লোক ছিল পোল্যান্ডের ভিতরে তখন। কম্পেয়ার টু এখন তো অনেক হাজার হাজার বাঙালি, এখন তো অনেক, আই থিঙ্ক প্রায় 20,000। এক্স্যাক্টলি, লট অফ বেঙ্গলিস। সো থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার পোল্যান্ডের আসার কাহিনীটা শোনানোর জন্য। সো লেটস ডিপ ডাইভ ইনটু যে আপনার পোল্যান্ডে আসার পরের লাইফটা, যে আপনি এখানে এসে হয়তো কাজ করছেন, বাট ইন্টারেস্টিংলি এনাফ যে আপনি আপনার নিজের বিজনেস দিয়েছেন, যেটা একটা অন্য দেশে গিয়ে নিজেকে স্ট্যাবলিশ করে বিজনেস দেওয়া, ইট টুক আ লট অফ গাটস, যে খুবই একটা সাহসের ব্যাপার লাগে। যে সো ওই আপনার বিজনেসের শুরুর দিকটা যদি একটু বলতেন, যে কেন আপনার মাথায় এই আইডিয়াটাই আসলো বা কি গ্যাপ আপনি দেখতে পারছিলেন, অ্যান্ড ওয়াই ইউ টুক দ্য ডিসিশন। আসলে আমি যখন ব্যবসা শুরু করি তার আগে নিশ্চয়ই কাজ করছি। তো কাজ যখন শুরু করি তখন আমার কাজের তো আপ অ্যান্ড ডাউন আছেই। তারপর আমি এক পলিশ মালিকের সাথে কাজ করি এইখানে, তাদের ইয়েতে। যখন আমি কাজটা শুরু করি বা এত ইজি ছিল না, আমি ওই মালিকেই আমাকে, তার যে প্রতিষ্ঠানটা ছিল সে আমাকে এটা দিয়ে দেয়। আমি কিন্তু
এই পর্যায়ে এখন যে আমি যে প্রোডিউসেন্ট হিসাবে আসি এখানে বা আমি প্রোডাক্ট করি তরতিল্লা পিতা এগুলো, আমি প্রথমে আমার বিজনেস ছিল না, কিন্তু এই প্রোডাক্ট তরতিল্লা বা ব্রেড আমি তখন যে ডোনার কেবাবের ব্যবসা শুরু করি। আচ্ছা, খুবই কষ্টের ছিল। আচ্ছা, প্রতিদিন সকালে 8টার সময় আসতাম, রাত্রে 2টার সময় বাসায় যেতাম। তো সেই জায়গা থেকে একটা জিনিস শিখেছিলাম যে জীবনে যদি কিছু করতে হয় সেটা সহজে ইনকাম হবে না, সহজে আসবে না। কিছু আর্ন করতে হলে নিজেকে প্রমাণ করতে হবে আসলে আমি কে। তো আমার জায়গা থেকে আমি সেটা যখন চিন্তা করছি, করে দেখলাম যে আমাকে সেই জায়গা থেকে আসতে হবে এবং সেই জায়গাতে যেতে হবে যে আমি যদি কালকে বলতে পারি, প্রথমে বলি ওই যে আমাকে বলছিল সাকসেসম্যান, আই এম নট সাকসেস স্টিল নাও, আমি এখনো সাকসেস হতে পারি নাই, এখনো স্ট্রাগলে আছি। তারপরও আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আসলে কেবাবের ব্যবসা শুরু করি। তখন 2015 এসে আমার একটা পার্সোনাল কিছু রিজনে বা যাদের কাছ থেকে দোকান টোকান রেন্ট নিয়েছি তাদের সাথেও কিছু মত ছিল, যেটা মতের সাথে পড়ে নাই, নিজের মতের বাইরেই দেখলাম সব কিছু। তখন চিন্তা করলাম যে আসলে কি করব। এর মধ্যে অবশ্যই 2টা প্রতিষ্ঠান দাঁড়া করেছিলাম 2014 দিকে। তারপর 14 লাস্ট দিকে আইসা ওইগুলো সব ছেড়ে দিই। কিছু পার্সোনাল সমস্যার কারণে এবং ওই মালিকের সাথে ইয়েতে সব কিছু বন্ধ করে দিয়ে চিন্তা করলাম, কয়েকদিন বাসায় বসেছিলাম। তারপর একজন ফ্রেন্ডের সাথে, কলিগের সাথে, যার সাথে ইয়ে করি, তো এক জায়গায় কাজ ধরলাম। কাজ ধরার পরে তখন একজনের সাথে পরিচয় হলো, এক বন্ধুত্ব হলো। সে আমাকে বলল, ভাই চলেন একটা ব্যবসা দিই। তো আমি বললাম যে ব্যবসা যে দিব, কি ব্যবসা দেব? সে বলল, ভাই প্রোডাকশন হাউস করি, যেমন তরতিল্লা প্রোডাক্ট করব। তখন আমি তাকে বললাম, দেখো আমি তো ওইগুলো কাজটা জানি না, কি করব, কেমনে কি করব। তখন সে আমাকে বলল যে ভাই আমি আছে। আমি বললাম, ভাই আমি তো একটা জায়গাতে আমার সমস্যা আছে, সেটা হলো আমি পার্টনারে ব্যবসা দিব না। তখন সে বলল, ভাই প্লিজ আসেন, আপনি পৃথিবীতে হয়তো অনেক পার্টনার পাইছেন বা অনেক কে জীবনের অনেক কিছু শেয়ার করছেন, তবে আজকে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন এবং আমার সাথে আসতে পারেন। তো আমি বললাম, দেখি আমি চিন্তা করি। তখন তার কথা এবং আমার নিজের সাথে কিছু প্রশ্ন করলাম এবং তার উত্তর বাইর করলাম। আমি বললাম, দেখি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তখন এইটাই চিন্তা করলাম যে বিশ্বাসটা করা দরকার, আর বিশ্বাস না করলে বেঈমান তো সবাই হয় না। তো তাই বিশ্বাস করেই কিন্তু এই রাস্তাতে আসলাম। তো আসার পরেই কিন্তু আবার আরেকটা ধাক্কা। তো যাদের সাথে আসছিলাম কয়েকদিন ব্যবসা করার পরে দেখি তারাই আমার সাথে খুবই দুর্ব্যবহার করতেছিল। অ্যাকচুয়ালি আমি তো এই ব্যবসার জানি না, বাট একটা প্লাস পয়েন্ট ছিল আমার কাছে, সেটা হলো আমি ল্যাঙ্গুয়েজ জানি। আমার এখানের যে অফিসিয়াল যেই কাজকর্ম সবগুলো আমি করতে পারি, সবগুলাই আমার পক্ষে করা সম্ভব ছিল। বা আমাদের কমিউনিটির সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, বা বিশ্বাস ছিল যে আমি টুডে অ্যান্ড টুমরো একটা কিছু করতে পারবো। সেই জায়গা থেকে ব্যবসাটা যখন দাঁড় করতে আসছিলাম, ঠিক তখনই আবার হুচট খাইলাম। তখন আমি বললাম, ভাই আমি আর ব্যবসা করবো, আমি চলে যাচ্ছি। তখন তাদেরকে ছেড়ে চলে আসি। তারপরে আবার আরেকটা ব্যবসা দিলাম, ওই ডোনার কেবলের। সেখানে এসেই আবার পার্টনার নিয়ে সেই জায়গাতেই একটা হুচট খাওয়া। তারপর চিন্তা করলাম যে আমি যেহেতু একটা রাস্তা দেখছি, সেটা হলো ওই প্রোডাকশনের রাস্তা, সেটাতে আমি যাই আবার। এবং যাওয়ার
দেখি কিছু করতে পারি কিনা না। তো আমি ওই সময় 2015 এইখান থেকে চলে যাই, ওয়ারশোতেই ছিলাম। ওয়ারশো থেকে চলে যাই অন্য সিটিতে, 100 কিলোমিটার দূরে প্রায় এইখান আচ্ছা। থেকে। তারপর ব্যাক করলাম 2016 দিকে। তখন ওই চিন্তা করলাম যে এখন আমাকে একটা কিছু করতে হবে। আর কত জীবনে হ্যাঁ, কিছু করতে হলে একটু পরিশ্রম করতে হবে, এবং যুদ্ধ যেহেতু নামছি ঠিকমতো অস্ত্র লেগে নিতে থাকতে হবে হবে, হাতে exactly. এবং লড়াই করতে হবে। সেই লড়াই আজ পর্যন্ত চলতেছে, আচ্ছা, এবং সেই থেকে এই প্রোডাকশনের ইয়েতে দিলাম। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ওই যে বললাম একটা কথা, যে আমাদের কমিউনিটির লোকজনের সাথে আমার একটু ভালো সম্পর্ক আছে ছিল। বা পরিচিত আছে। তো আমি যখন আবার আসলাম মার্কেটে, সবাইকে যোগাযোগ করলাম যে ভাই আমি আসছি, হ্যাঁ, আমি আপনাদের কাছে আবার আসছি, আপনারা আমাকে দেন। এবং আমি ধন্যবাদ জানাই আমার বাংলাদেশি কমিউনিটির ভাইদের, তাদের সবার সহযোগিতা এবং সবার আশাতে কিন্তু আমি আজকে এই জায়গাতে আসছি এবং এই প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত নিয়ে আসছি। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া একটা কথা আমার মাথায় ঘুরতেছে বারবার, যে হ্যাঁ ইউ সেড যে আপনি প্রত্যেকবার যখনই ব্যবসা দিতে গেছেন পার্টনারের সাথে তখনই কিছু না কিছু হয়েছে। সো ইন্টারেস্টিংলি এনাফ, মানে আপনি এই ব্যাপারটার সাথে কোপ আপ কীভাবে করছেন নিজেকে, যে আমি যখনই বিজনেস দিতে যাই তখনই আমি কোনো একটা পার্টনার এসে আমার সাথে মানে কোনো একটা মিসবিহেভ করে বা ধোকা দেয়, মানে ইউর নট স্যাটিসফাইড। সো এই ব্যাপারটা আপনি বারবার কীভাবে নিজেকে কোপ আপ করছেন আর কি? সেটার বলতে গেলে অ্যাকচুয়ালি আমার অতীতে যেতে হয় একটু। যেমন আচ্ছা, আমার বাবাও একজন ব্যবসায়ী ছিল। ফার্স্ট অফ অল উনি প্রথমে পুলিশ ডিপার্টমেন্টে ছিল, আচ্ছা, তারপরে চাকরিটা ছেড়ে উনি চলে আসে বিজনেস থেকে। হয়তো জেনেটিকই আমি অনেক কিছু পাইছি আর ধৈর্য ধরার শিখছি, কারণ আমার হয়তো ওই ব্লাডের মধ্যেই ছিল কিছু ধৈর্য ধরাটা। আর একটা জিনিস আমার জীবনে সেটা শেখা, সেটা হলো হুচট খেলে তার মানে এই না আমি চলা বাদ দিয়ে দিব, চলতে হবে। কারণ আমরা যখন ছোটোবেলায় হাঁটতে শিখি তখন কিন্তু অনেক হুচট খাই। তখন আমাদের কিন্তু বোঝার বয়স ছিল না। আমার মা বাবা আমাদেরকে কন্ট্রোল করতো, আমাদেরকে সবাই ইয়ে করতো যারা বড় ছিল। তো সেই জায়গা থেকে আমি এক সময় চিন্তা করলাম যে আমি যে হুচট খাইলাম তার মানে এটা না, তো আমি এইখানে থেমে আমি চেষ্টা করছি। আমি গ্রিসেই ওইভাবে আচ্ছা। গ্রিসেও আমার একটা প্রতিষ্ঠান দিলাম। সেইখানে যার কাছ থেকে একটা দোকান কিনছি, সে সব 2 নম্বর মাল দিয়ে দিছে। ও তো সেইখানে আবার বাদ দিয়ে আবার আরেকটা দিলাম। সেইখানেও আইসা মোটামুটি খারাপ হয় নাই তারপরও। তো আমার ওই জীবনে কোনো প্ল্যান কইরা কিন্তু আমি কখনো কিছু করি নাই। ওই যে আমার নিজের একটা কনফিডেন্স ছিল আর বিশ্বাস ছিল, সেটা যে আমি কিছু করতে পারবো। কে আমাকে একটা কথা মনে রাখতে হবে সবাইকে, সেটা হলো কেউ যদি কাউকে ঠকে, আসলে সে তাকে ঠকতেছে না, সে তার নিজেকে ঠকতেছে। অর্থাৎ আমাকে কেউ ঠকলে সে আমাকে ঠকতেছে না, সে তাকে নিজেকে ঠকতেছে। এক্স্যাক্টলি। তার মানে হলো যে, কারণ সে নিজের সাথে যখন বেইমানি করবে তারপর আরেকজনের সাথে গিয়ে বেইমানি বেইমানি করতে করতে হবে, পারবে, রাইট। ঠিক না? তো আগে নিজেকে সে শুধরাতে হবে, তারপরে অন্যর সাথে সে ইয়ে করতে পারবে। তো ওই বিশ্বাসটা আমার সবচেয়ে বেশি, আমার জীবনের সম্পদ হইল ওইটা, আচ্ছা, যে কে কতটুকু দিল আর কে কতটুকু নিল ওইটা না, আমি কতটুকু করলাম বা আমি কতটুকু দিলাম। আমার পিছনে অনেকে আমাকে চাইবে আটকায় রাখতে, ধরতে বা ধোঁকা দিতে, এর মধ্যেই আমাদেরকে বাঁচতে হবে না। তো রাইট। ওইটাই হলো আমার সম্পদ, ওইটাই হলো আমার বিশ্বাস, ওইটাই হলো আমার জীবনের হাতিয়ার, যেটা আমি সবচেয়ে বেশি মনে করি। এত কিছু হওয়ার পরে আমার জীবনে অনেক কিছু হয়েছে, আচ্ছা, বলতে গেলে অনেক, আমার জীবনে একটা হিস্টোরি। তো সেই জায়গা থেকে সামান্য বললাম যে আমি আমার উপরে একটা কনফিডেন্স আছে এবং ওই বিশ্বাস, ওই ইয়ে থেকে আজকে এই জায়গাতে আসা। যাক আসলে আই ক্যান অনলি ইম্যাজিন যে আপনার কতটুকু স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অ্যান্ড
বারবার যে ধোঁকা খাওয়ার পরে যে উঠে দাঁড়ানোর যে গল্পটা, এটা আসলেই অনুপ্রেরণাদায়ক। অ্যান্ড সো ভাই, এখন মানে আরেকটা কথা যেটা মাথায় ঘুরে যায়, আপনি বিজনেসের সাথে জড়িত অনেক দিন ধরে, রাইট? সো আপনার ব্যবসার মধ্যে কোন নীতি বা ভ্যালু আপনি সবথেকে বেশি গুরুত্ব দেন? যেমন আপনার মধ্যে একটা গুণ আছে যে আপনি বললেন যে আপনার সবথেকে যে বড় সম্পদ, যে লাইক ফার্স্ট ইউ হ্যাভ টু লাইক কারেক্ট ইউর সেলফ, যে দেন আপনি মানুষরা করতে পারবেন, রাইট? সো এইটা যেমন একটা নীতি বা ভ্যালু যে আপনার মধ্যে, যে আমি সবসময় নিজে 100% ঠিক রেখে আমি মানুষকে ভালোটা দেওয়ার চেষ্টা করব। এছাড়া কি আরও অন্য কোনো নীতি বা ভ্যালু আছে যেটা আপনি খুবই মানে স্ট্রংলি বা স্ট্রিক্টলি ফলো করেন? আমি সেটা করি। সেটা হলো আমার জীবনটাকে এই পর্যন্ত আসলে আমি নিজেই নিয়ে আসছি। আমার জীবনের প্রবাস যখন শুরু হয়েছে, যুদ্ধতে যখন নামছি বললাম যে এটাই জীবন যুদ্ধের ইয়েতে, তখন থেকেই আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা হলো যে আমার একটা নীতি থাকতে হবে, প্রত্যেকটা মানুষের নিয়ম। তো আমার ব্যবসার একটা নীতি আছে, সেটা হলো কমিটমেন্ট। এইটা হলো সবচেয়ে বড় সম্পদ। আজকে যদি আমাদের কারোর সাথে একটা ওয়াদা করি আর সেই ওয়াদাটা যদি রাখতে না পারে, সেই ওয়াদার কোনো মানে নেই। আর ব্যবসার সবচেয়ে বড় সম্পদ হলো তিনটা জিনিস: কমিটমেন্ট, কমিটমেন্ট, কমিটমেন্ট। এই তিনটা জিনিস যদি না থাকে, এই কমিটমেন্টের সাথে শুধু কমিটমেন্ট একটা না, যে আপনি একজনের সাথে ওয়াদা করছেন যে ভাই আমি আসতেছি, সেই জায়গাতে আমি বললাম আসবো, তারপরে বললাম না আমি আসতে পারবো না। ব্রেকিং দ্য কমিটমেন্ট। ব্রেকিং দ্য কমিটমেন্ট। তো এখন যখন এই ব্যবসাতে এটাই হলো সবচেয়ে বড় সম্পদ, যে আমি যখন বলবো যে ভাই আমি আপনাকে মাল দেব, তাহলে আমাকে দিতে হবে। এবং আমার ব্যবসার হলো তিনটাই সম্পদ, সেটা হলো ওয়াদা, কোয়ালিটি অ্যান্ড বিশ্বাস। এই তিনটা সম্পদ আমার কাছে, এবং এই তিনটা সম্পদ নিয়ে আমি চলি। আমি যাদের সাথে ব্যবসা করি আলহামদুলিল্লাহ তারাও অনেক কমিটেড আমার সাথে, এবং আমিও তাদের সাথে কমিটেড, কারণ ওনাদের কারণেই আজকে আমার এই জায়গাতে। আর আমি সবসময় এই তিনটা সম্পদকে নিয়ে চলি। এক্স্যাক্টলি। এবং এইটাই হলো আমার জীবনের সম্পদ। এক্স্যাক্টলি। কারণ ব্যবসাতে আপ অ্যান্ড ডাউন হবেই, তার মানে এই না যে আমি কারোর সাথে ওয়াদা করছি আর সেটাকে ভঙ্গ করব। এক্স্যাক্টলি। চেষ্টা করি সবসময় এইটাকে নিয়ে যেতে, এবং ওইভাবে চলি। ট্রু, এটা খুবই ইম্পর্টেন্ট যখন আপনি বিজনেস করতেছেন, অ্যান্ড আপনি আপনার কোয়ালিটি টপ কোয়ালিটি রাখতেছেন, আপনি আপনার কমিটমেন্ট ব্রেক করতেছেন না। ইভেন দেখা যায় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার খারাপ সময়েও আপনার মানে যারা আপনার ক্লায়েন্ট তারা আপনার পাশে থাকবে, জাস্ট কজ লাইক যে আপনি আপনার যে ওয়াদা বা ভ্যালুটা ঠিক মতো প্রোভাইড করতেছেন। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো ভাই, যেহেতু আমরা এই ব্যবসার নীতি বা ভ্যালু নিয়ে কথা বললাম, এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে ব্যবসারতে অনেক আপ অ্যান্ড ডাউন থাকবে, আপনি বলছেন, রাইট? সো এই যে ব্যবসা করার ক্ষেত্রে এই যে ডাউন পিরিয়ডটা চলে, সো এই ডাউন পিরিয়ডে একটা মানুষ কিভাবে তার নিজেকে সামলাইতে পারবে বা আবার সে উঠে দাঁড়াইতে পারবে, এই যে ব্যাপারগুলো আছে, আপনার জন্য কোন জিনিসটা মানে সব থেকে বেশি কাজ করে? যে ইভেন যে আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, বাট আপনি মনে করতেছেন না, ইটস নট এন্ড অফ ইট, আরও আছে, আমি আমার বেস্টটুকু দিব অ্যাট দ্য এন্ড, তারপরে দেখবো যে কী হয়। সো আপনার কি মানে হাউ ইউ কোপ আপ উইথ ইট, যে আপনি কীভাবে নিজেকে আবার দাঁড় করান? ওই যে বিশ্বাস। আচ্ছা। কারণ আমার বিশ্বাস ওইটাই, যে আজকে আমার দিনটা খারাপ, কালকে আমার দিনটা ভালো যাবে। কারণ যেমন রাত আসে, ভোরও হয়, তারপরে দুপুর আসে, সেম এইখানেও সেম। আমি যখন ব্যবসাতে ডাউন হবেই,
কারণ এখানে যদি আমি নিজেকে স্টপ করে দিই, ইউ ক্যান বি রান। এক্স্যাক্টলি। এবং জীবনে সবচেয়ে বড় হাতিয়ার যেটা হলো নিজের উপরে নিজেকে সবচেয়ে বড় বিশ্বাস করে সেলফ কনফিডেন্স থাকা। এক্স্যাক্টলি। আর সেই জায়গা থেকে যদি কেউ মুচড়ে যায় তাহলে সে ধ্বংস। বাউন্স ব্যাক করা খুবই কঠিন। রাইট। আচ্ছা, ব্যবসার কথা অনেক হলো, এখন লেটস টক অ্যাবাউট যে কমিউনিটি অ্যান্ড কমিউনিটি বিল্ডিং। রাইট, ইফ আই এম নট রং, আপনি বাংলাদেশি কমিউনিটির সাথে অনেক দিন ধরে জড়িত অ্যান্ড খুবই পরিচিত একটা মুখ। অ্যান্ড নট ইভেন দ্যাট, আপনি বিডি স্পোর্টস ক্লাব, যে বাংলাদেশের কমিউনিটির যে পোল্যান্ডে স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা আছে, মানে ওয়ান অফ দ্য সিগনিফিক্যান্ট স্পোর্টস ক্লাব, ওইটার আপনি এখন সভাপতি, ইফ আই এম নট রং। সো আপনি এই যে ব্যবসা, ফ্যামিলি, তারপরে এই যে কমিউনিটি বিল্ডিং, তারপর আবার খেলাধুলা, এগুলি কিভাবে মেনটেন করেন এত কিছু একসাথে? আসলে আমার নিজের একটা কনফিডেন্স আছে, আর সেই জায়গা থেকে আমি অনেক কিছু করতে আমি সাহস পাই। কারণ আমার বিশ্বাস, আমি যদি কোনো কিছু করি সেখানে হারবো না, জিতবো। তো আমি ন্যাচারালি একজন স্পোর্টসম্যান। যখন ছোটোবেলায় অনেক বেশি খেলাধুলো করতাম। আচ্ছা। তো বিডি স্পোর্টিং ক্লাব যেটা, বা এখানের কমিউনিটির সাথে যেই পরিচিত ফেস, জানি না কতটুকু পরিচিত, আলহামদুলিল্লাহ, তারপরেও মোটামুটি সবাই ভালোবাসে। আর আলহামদুলিল্লাহ সবার সাথে ভালো একটা সুসম্পর্ক আছে। এই কমিউনিটিতে 2012 সাল থেকে এখানে, এবং এই কমিটির 2012 পরে থেকে অনেক কিছু দেখছি বা অনেক কিছু নিয়ে আসি। সেই জায়গা থেকে বলতে পারি যে বাঙালি জাতি এমন একটা জাতি, হয়তো আমরা ক্ষণিকের জন্য একজন আরেকজনকে দেখতে না পারি, বাট ক্ষেত্র বিষয় আমরা কিন্তু সবাই একজুট হয়ে যেতে পারি। ওই যে কথায় আছে না, রসুন করা তার গুড়েরা কিন্তু এরকম, বাঙালি জাতি কিন্তু এরকম। তো সেই একটা বিশ্বাস সব সময় কাজ করে। আর দ্বিতীয়টা ইয়েটা হলো গিয়ে ওই যে খেলাধুলার যেটা, ফ্যামিলি যেটা, এটার খেলাধুলার জন্য আমি খুবই পাগল। আচ্ছা। আমি ছোটোবেলা অনেক বাবার হাতের মার খেয়েছি, লেখাপড়া করতে ঠিক মতো, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম এগুলা। তারপর এখানে আসার পরে আমি চিন্তা করলাম যে খেলাধুলা করব। প্রথম কয়েক বছর খেলাধুলা করি নাই, তারপরে খেলাধুলার সাথে যখন জড়িত হলাম অন্য দেশের অন্য একটা টিমের সাথে, ঠিক তখন দেখলাম যে আসলে আমাদের বাংলাদেশিদের জন্য কিছু জায়গাতে আমাদেরকেও একটু রেসপেক্ট করে। এবং সেই জায়গা থেকে আমি যখন একটা ক্লাবের সাথে 2 বছর থাকার পরে দেখলাম আসলে আমার যেটা প্রাপ্য, আমার যেটা পাওয়ার কথা তাদের কাছ থেকে, যেই সম্মানটুকু যেইটুকু আমাকে দেওয়ার, বা সেটা পাচ্ছি না খেলার ক্ষেত্রে ইয়ে হইতেছে। ঠিক তখন চিন্তা করলাম একটা আমরা কিছু করি। তো আমার সাথে ছোটো ভাই একটা ছিল, সেও একটা টিমে খেলতো। তখন আমরা মাঠের ভিত্তিতে আলোচনা করলাম যে আমরা একটা কিছু করি, আমাদের দরকার, যেটা বাংলাদেশিদের জন্য। ঠিক তখন আমাদের প্ল্যান প্রোগ্রাম করলাম। এটার মধ্যে তুমিও আছো। শুরুর দিকে আমরা ছিলাম। তো তখন চিন্তা করলাম যে একটা ক্লাব বানাই, একটা টিম সংগঠন। আসলে একতা এমন একটা শক্তি যেটা কেউ ভাঙতে পারে না। কথায় আছে না, আমরা 10 মিলি করি কাজ, হেরে যেতে নেই লাজ। তো 10 জনে মিললে যখন যে কাজ হয় সেটা অনেক ইজিলি হয়, একা কখনো সম্ভব না। ঠিক সেই জায়গা থেকে আর কি এই বিডি স্পোর্টিং ক্লাব ইয়ে করা। আর এই বিডি স্পোর্টিং ক্লাবে দুর্ভাগ্যক্রমে আমি সভাপতি, আমাকে সবাই ইয়ে করছে। আর তো আমি মনে করি ব্যবসা করি, যাই করি, কমিউনিটিও দরকার। কারণ আমার এখানে আত্মীয় স্বজন বলতে কে, এই কমিউনিটি। রাইট।
আমি সবসময় একটা কথা বলি এইখানে সবাইকে সব জায়গাতেই, যে এইখানে যদি আমি প্রবাস জীবনে মারা যাই তো আমাকে লাশ কাঁধে নেওয়া যাওয়ার কেউ নেই। কে আসবে? প্রথমে আসবে এই ভাইরা, রাইট। এই আমার বাংলাদেশি ভাইরা। তো সেই কারণে আমি মনে করি যে কোনো জিনিস করতে হলে সংগঠিতভাবে করলে এবং সেটাকে সামনে দিয়ে নিয়ে যাওয়া যাবে, এবং আমরা একজনের আরেকজনের আত্মীয়। এখানে কারো বাবা মা হয়তো একজন বা দুইজনের, আর কারো নেই। তো সেই ক্ষেত্রে আমার জীবনের ওইসব কিছু চিন্তা থেকে এই বিডি স্পোর্টিং ক্লাব করা আচ্ছা। বা এই কমিউনিটির সাথে আমার আজকে এইভাবে চলা। চলা না, সত্যি বলতে আপনারা এই উদ্যোগ নেওয়ার পরে নট অনলি যে মানে খেলাধুলা একটা ব্যাপার, বাট দিন শেষে যে আমরা কমিউনিটি অ্যাজ এ কমিউনিটি আমরা সবাই একসাথে হচ্ছি, একটা খেলা উপভোগ করতেছে, তারপরে হচ্ছে দের ইজ এ প্লেস টু গো অ্যান্ড সিট টক, মানে এই ব্যাপারটা আসলে যে যারা পোল্যান্ডে থাকে বা যারা কমিউনিটিতে আসে তারাই বলতে পারবে তাদের জন্য মেন্টাল হেলথের ব্যাপারটা কতটুকু গুরুত্বপূর্ণ। মানে এই ব্যাপারটা আসলেই অনেক সিগনিফিক্যান্ট ওয়েতে একটা মানুষকে হেল্প করে যখন যারা আমরা বাহিরে আসি। সো এটা খুবই একটা আই উড সে রিয়েলি বিগ থিং। সো অ্যান্ড এই জায়গাতে আমি একটা কথা বলবো, ওই যে জি হয়তো অনেকে দেখছে, অনেকে দেখে আমার ফেসবুকে, আমি অনেক সময় মাঝে মধ্যে জিম টিম করি আচ্ছা বা ইয়ে করি, বললাম না আমি স্পোর্টস খুব ভালোবাসি, খুব বেশি। তো সেই জায়গা থেকে আমি অনেক সময় ফেসবুকে দিয়ে দিই বা লাইভ করি বা লাইভে দেখাই। একটাই কারণ, সেটা হলো আমরা ওই যে বললাম এখানে কেউ নাই। আপনি যখন খেলাধুলার মধ্যে থাকবেন, শরীর চর্চার মধ্যে থাকবেন, আমার জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস কোনটা প্রবাসে, সেটা হলো আপনার হেলথ, আমার হেলথ। আমি যখন সুস্থ থাকবো তখন আমি আমার ফ্যামিলিকে দেখতে পারবো। আমি যদি সুস্থ না থাকি তখন আমাকে কে দেখবে আর আমার ফ্যামিলিকে দেখবে। তো ওই চিন্তা থেকে আমি মনে করি যে আমার হেলথ আমাকেই কেয়ার করতে হবে, তারপরে আমি ফ্যামিলিকে হেল্প করতে পারবো, তাদেরকে কেয়ার করতে পারবো। তো এইটা হলো খুবই দরকার। আপনি যতই কাজ করেন, ব্যবসা করেন, আপনার শারীরিক কিছু অ্যাক্টিভিটিস দরকার আছে, এবং স্পোর্টসের সাথে থাকা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। কমিউনিটির সাথে থাকলেও অনেক সময় নিজের ঘরে নিজের বউকে অনেক সময় কেউ সত্য কথা বলতে পারে না, বা কিন্তু পাশে বন্ধু থাকলে বা কমিউনিটির একজন ক্লোজ মানুষ থাকলে তার সাথে শেয়ার করতে পারবো যে ভাই এইটা। তো সেম তদ্রূপ অনেক সময় আমরা যে কালচার থেকে আসছি সেখানে দেখা যায় যে আমরা বড় ভাই যদি থাকে, বড় ভাইয়ের সাথে ঠিকভাবে মন খুলে কথা বলতে পারতেছি না, তখন কি আমার বন্ধুর সাথে বা আমার কমিউনিটির এক ভাই থাকলেও তো সেখানে। কিন্তু পোল্যান্ডের কমিউনিটি একটা জিনিস আছে, অনেকেই কমফোর্ট একটা কমিউনিটি, সেটা নির্দ্বিধায় বলতে পারি, এবং আমাদের এখানের সবাই কম বেশি মিলেমিশে থাকে এবং চেষ্টা করে থাকার জন্য। রাইট রাইট, ইন্টারেস্টিং। অ্যান্ড এটা আসলেই খুব দরকার এবং ইম্পর্টেন্ট যে একটা কমিউনিটি মেনটেন করা, যে মানে ছোট একটা কাজ না এটা আসলে একটা, কারণ মানুষের মতদর্শ ভিন্ন থাকতে পারে, বাট দিন শেষে সবাই একসাথে থাকা, একসাথে এসে আড্ডা মারা বা একটা অ্যাজ এ কমিউনিটি নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করা, ইটস এ রিয়েলি বিগ থিং। সো ভাই, এখন আমরা চলে যাব যে এখন যারা আসতেছে পোল্যান্ডে, ইউ লিভড ইউর লাইফ, হোল লাইফ, আপনার প্রবাস জীবনে পুরো লাইফটা কাটাই দিয়েছেন। পুরো লাইফ না, ইউর জাস্ট স্টার্টিং আউট, সরি টু সে, আপনি জাস্ট স্টার্ট করতেছেন। অ্যান্ড আপনার লাইফে অনেক কিছু দেখছেন, অ্যান্ড ইউ বিন থ্রু আ লট। সো এখন যারা নেক্সট জেনারেশন যারা আসতেছে বা আমরা যারা এখানে আছি, আমাদের জন্য কি অ্যাডভাইস থাকবে অ্যাজ এ যে প্রবাস জীবনে চলার জন্য, বা অ্যাজ এ হোল অ্যাজ এ পার্সন আপনার কী ধরনের অ্যাডভাইস দিবেন আপনি? যারা নিউ কামার বা যারা এখানে 4-5 বছর হয়েছে আইছে, আসলে পোল্যান্ডে আমাদের এখানে 2টা সোসাইটি বলা যায় বাঙালি কমিউনিটির মধ্যে। যেমন সোসাইটি বলতে এটাই বোঝাচ্ছি যে এখানে
একটা সাইড আছে সবচেয়ে বেশি যারা ব্যবসার সাথে জড়িত আছে বা যারা কাজের সাথে, আর আরেকটা সাইড আছে যারা এখানের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কর্পোরেট বিজনেসের সাথে জড়িত আছে এবং কর্পোরেট জবও করে। আর সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে যারা নতুন আসে বা নতুন আসবে, একটা জিনিস, সে যদি স্টুডেন্ট হয়ে আসে, আমার একটা সাজেস্ট থাকবে, সেটা হলো আপনি যদি স্টুডেন্ট থাকেন তো চেষ্টা করেন আপনি এখানে কোর্সটা কমপ্লিট করতে। কোর্স কমপ্লিট করেন, ইউ উইল বি ইন এ গুড প্লেস। ইন গুড প্লেস। এক্স্যাক্টলি। এক্সাম্পল আজকে তুমি মাশাআল্লাহ, এবং সবচেয়ে বড় এক্সাম্পল আমি তোমাকে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমার সাথে এখানে বসা, তুমি এই জায়গাটা প্লেসটা তৈরি করছো। যদি ওই জায়গাটা প্লেসটা তৈরি না করতা তাহলে এখানে আজকে আমিও আসতে পারতাম না বা আসার হতো না। তো সেই জায়গাতেই বলবো, যারা আমাদের নতুন ভাইরা আসে, বোনরা আসে, আপনার স্টাডিতে আসলে আপনি স্টাডি করেন। যারা কোনো কর্পোরেট জব নিয়েও আসে, আপনার জন্য সবচেয়ে বেটার আপনি ওই জায়গাতে আপনার একটা প্লেস তৈরি করেন, তখন আপনাকে কেউ ঠেকাবার নেই। এক্স্যাক্টলি। আর যারা একটা বিভিন্ন কোম্পানির মাধ্যমে আসে, বিভিন্ন কাজের নিয়ে ওয়ার্ক ভিসা যারা আছে, তো তাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো, আপনারা যারা আসেন, আপনারা জানি না কীভাবে সবাই যে হয়তো সামনে ইউরোপ। আসলে পোল্যান্ড এমন একটা দেশ, আমি মনে করি পোল্যান্ডে আপনাকে অনেক কিছু দেওয়ার আছে, কারণ আমি পাইছি, আমি পোল্যান্ড থেকে পাইছি। এবং আপনি যদি এই দেশে আসেন, লিগ্যাল ওয়েতে আসবেন, তখন আপনি লিগ্যাল থাকবেন। লিগ্যাল মানুষ যেখানে থাকবে তার ঝামেলা নেই। তো আপনি যখন ইনলিগ্যাল হয়ে যাবে, কোনো জায়গায় আপনার দাম নেই। কারণ প্রবাসে সবচেয়ে বড় প্রয়োজন যেটা, সেটা হলো একটা মানুষের তার লিগ্যালিটিটা। তখন মেন্টালি সে আর কোনো থাকে না। আপনি যদি দেখেন প্যারিস, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি, অনেক ইনলিগ্যাল আমাদের বাংলাদেশি বাইরে আছে। তো সেই জায়গাতে তারা অনেক স্ট্রাগল করতেছে, অনেকে অনেক জব নাই নেই। কিন্তু পোল্যান্ড জব মার্কেট অনেক বড় এবং স্যালারিটাও অনেক ভালো। তো সেই ক্ষেত্রে আপনাকে দৌড়াদৌড়ি না করে এখানে থাকেন, এখানে থেকে আপনি কাজ করেন, দেন আপনি আপনার লাইফটাকে গড়তে পারবেন। আরেকটা সমস্যা হলো, সবার ক্ষেত্রে আমি যেটা দেখছি, আমি ওই যে ফেস করছি, যারা নিউ জেনারেশন বা নিউ যারা আসতেছে নিউ কামাররা, সেটা হলো অনেকে অন্যকে দিয়ে বিচার করে। আমি এই কথা বলতে পারি কারণ আমার কাছে অনেক লোক আসছে, দেখছি যে তারা মনে করে আসলে আমি এখানে আইসা যে আমি বাংলাদেশি, যে আমি এসেই তো মালিক বুঝেছি না। আমি আসলে আসার পরে মালিক হতে পারিনি। আমি প্রথমে চাকর ছিলাম, চাকর। এক্স্যাক্টলি, এতটা সোজা ছিল না, মানে মানুষ যেটা ভাবে। আমি প্রথমে চাকর ছিলাম, অনেক কথাবার্তা শুনতে হয়েছে, অনেক গালিও শুনতে হয়েছে। সেই কিছু পার করে আমি আমার জীবনটাকে এই জায়গাতে আসি। আমি এখনও চাকর, আমি এখনও কাজ করতেছি। আপনি কখনো ভাববেন না আপনি মালিক। মালিক একজন উপরওয়ালা। রাইট। আমি এটা মনে করি, আমি মালিক না। আমি আমার ফ্যাক্টরিতে গেলে আমি কখনো বলি না আমি মালিক। আমি তাদেরকে বলি আমি জাস্ট পার্সনকে কন্ট্রোল করতেছে, জাস্ট এই জায়গাটারে, আর আমাকে কন্ট্রোল করতেছে উপরওয়ালা। তো সেই কারণে না আমি মালিক উপরওয়ালা, কিন্তু এই জায়গাটার কন্ট্রোলের দায়িত্ব আমার কাছে পড়ছে, যার কারণে আমি করতেছি, ইনভেস্ট করছি। সেটা সবার কারণেই হয়েছে, সবাই যদি আমার সাথে কাজ না করতো, সহযোগিতা না করতে পারতাম না। তো ওই একটা জিনিস আমার কাছে সবচেয়ে বড় হয়েছে গিয়ে, আমি যখন দেখি যারা নতুন আসে, তারা এসেই মনে করে যে আমি মালিক হয়ে যাব। ভাই, মালিক হন, ভালো কথা, মালিক হওয়াটা খারাপ না। মালিক হতে হলে আগে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আজকে দুঃখ লাগে আসলে
এই কথাটা বলার একটা কারণ হলো, কারণ যেহেতু এটা নতুনদের জন্য বা যারা এখানে আসবে তাদের জন্য এই কথাটা আমি মনে করলাম যে বলা আমার দরকার। যদি আমি এই কথাটা না বলি তাহলে হবে না, তাহলে নিজের সাথে নিজেরই বেইমানি হবে। কারণ যখন আমি নিজেকে ওই জায়গার মধ্যে স্থানটা দিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার ওই জায়গাতে যাওয়ার, কারণ ড্রাইভিং লাইসেন্স সবার আছে, হ্যাঁ, গাড়ি চালানো অনেক কঠিন। লাইসেন্স থাকার পরেও গাড়ি চালানো ড্রাইভার হওয়া যায় না। হ্যাঁ, তো আপনি যদি এখানে আসেন, একটু আপনার সময় দেন, প্রত্যেকটা জিনিস তার সময় মতো আসবে। হ্যাঁ, আমাকে এই জায়গাতে আসতে হলো অনেক সময় নিতে হয়েছে। এক্স্যাক্টলি। আমার এই ফ্যাক্টরি যেটা আছে বর্তমানে, আমার এই ফ্যাক্টরিটা আজকে হয়তো একটা জায়গাতে নিয়ে বসাইছি, সেটাও এখন পর্যন্ত আমি ওইটার পিছনে কাজ করে যেতেছি। হ্যাঁ, এবং ওই জায়গাটাতে বসাইতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক জায়গা থেকে আমাকে নিজের জীবনের হ্যাঁ, এই জায়গাতে আসতে আমি আমার রাতে ঘুমাই গাড়ি চালাইছি। কাউন্টলেস নাইট। হ্যাঁ, ঘুমাই গাড়ি চালাই দিচ্ছি। তো এই কথাটা বলার রিজনটাই হলো নতুনদের কারণে, যে আপনি আপনাকে প্রতিষ্ঠিত করেন, এক জায়গাতে আনেন, মজবুত করেন। এক্স্যাক্টলি। আর আপনি যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে নিজেকে তৈরি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই ভারটা নিতে পারবেন না। তাহলে ভার নিতে হলে আপনাকে ওইটাতে ঠিক মতো দাঁড়াতে হবে। তারপরে আপনি ব্যবসা দেন, তখন আপনি সাকসেস হবেন। কারণ ব্যবসা দেওয়ার মানে না যে লসে যাওয়া, ব্যবসাতে আপ অ্যান্ড ডাউন আছে। কিন্তু যদি আপনি ওই ব্যবসাটার রাস্তা না শিখেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যবসা কখনো দিতে পারবেন না, আর ওই ব্যবসা কখনো সাকসেসফুল হবে না। আমি বিশ্বাস করি এটা, এবং আমি এটা দেখছি। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার ভাই। অ্যান্ড অনেক কিছুই আপনার মাধ্যমে জানলাম। ফার্স্ট অফ অল যে আসলে যারা, ইট ওয়াজ রিয়েলি গুড অ্যাডভাইস যে যারা নতুন আসতেছে, যে নাথিং হ্যাপেন্স ইন ওয়ান ডে অর ওয়ান নাইট, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। আমারও শুরুর লাইফটা সহজ ছিল না। অফকোর্স আপনি দেখছেন যে এসে বার্গার কিং থেকে শুরু করে এখন আল্লাহর রহমতে ওয়ার্কিং সাম নাইস প্লেসেস। সো শুরুর দিকটা আসলেই কঠিন থাকে, বাট আমরা যদি প্রথমে ভাবি যে আমরা এসেই রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাবো, লাইক ইউরোপিয়ান ড্রিম যারা বলে, ব্যাপারটা আসলে ওইরকম না। ব্যাপারটা আসলে অনেকটাই ভিন্ন। ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট অ্যান্ড এভরিবডি হ্যাজ হিজ ওন টাইম। এইটাতে বিশ্বাস করতে হবে যে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে এবং এটা আসবে যদি সে লেগে থাকে। অ্যান্ড দিস ইজ লাইক প্রুভেন। রিজিক যে ব্যাপারটা আছে, আমরা যদি মুসলিম হই তাহলে রিজিকের ব্যাপারটা বিশ্বাস করতে হবে যে প্রত্যেক মানুষের রিজিক আছে একটা, অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়েট ফর ইট। সো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তো ভাই, আমার নেক্সট কোশ্চেন ইজ কাইন্ড লাইক একটু ইন্টারেস্টিং, যে আপনি যদি আবার প্রথম থেকে শুরু করতেন, লাইক জাস্ট আপনি মনে করেন বাংলাদেশ থেকে বাহিরে আসতেন, হইতে পারে যে আপনি বাহিরেই আসতেন না, বাট আপনি যদি শুরু থেকে শুরু করতেন তাহলে আপনি কোন জিনিসটা আলাদা করতেন, বা আপনি কোন জিনিসটা থেকে, যে ব্যবসায়ীদের প্রত্যেকবার ব্যবসা শুরুর সময় যে আপনি আপনার ব্যবসায়ী পার্টনারদের কাছ থেকে ধোঁকা খাইছেন, এই যে ছোট বিষয় না, এক্স্যাক্টলি সিগনিফিক্যান্ট বিষয়, এই যে কোন বিষয়গুলো একটু ডিফারেন্টলি চিন্তা করতেন যদি আপনি আবার শুরু থেকে শুরু করতেন? তাহলে তো আবার ওই যে কথাটা ওইভাবেই থেকে যায়। এই যেটা হলো গিয়ে, আমি যদি আবার নতুন করে শুরু করতাম, বা আবার নতুন জায়গা থেকে আসতাম, আর বাংলাদেশ থেকে বা আসতাম, বা কোনো ইয়ে থেকে, আসলে ওই জায়গাতে যদি থাকতাম, চিন্তাটা কিন্তু ওই বাইরের স্বপ্ন থাকতো। এই আমি তো, যে আমার পাশের বাড়ির ছেলে সে রুজু কইরা বিল্ডিং বানাই দিচ্ছে, যে আমিও যাই বিল্ডিং না, আমার পাশের বাড়ির ছেলে জানে আসলে সে কিভাবে বিল্ডিংটা বানাইছে। এক্স্যাক্টলি ভাই। তো আমি ওই সময় ওই চিন্তাই করতাম। তো ওই শুরুটা, তবে আমার তখন থেকে, আমার ছোটোবেলা থেকে একটা জিনিস চিন্তা সবসময় থাকতো। আমি যখন স্কুলে যেতাম, যখন আমরা 8 আনা পাইতাম, আচ্ছা, তখন 8 আনার অনেক ভ্যালু ছিল। তখন 8 আনা দিয়ে অনেক স্বপ্ন দেখতাম। যখন 1 টাকা পাইছি তখন 1 টাকার স্বপ্ন দেখতাম। যখন হাই স্কুলে আসি 5 টাকা পাইতাম, 5 টাকার স্বপ্ন দেখতাম। তো এইভাবে স্বপ্নটা মানুষের কখনো
ছোটো থাকে না, যত সময় যায় তত বড় হয়। রাইট। আমি যখন এখানে আসি তখন 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করতাম, 20 টাকা পেতাম। তো সেই টাকা দিয়ে এখন আসলে কিছু তখনই কিছু করা যেত না। আচ্ছা। একটা কফির দামই ছিল তখনই 8 টাকা 9 টাকা। আচ্ছা। তো আজও ওই 10 টাকা 11 টাকা 15 টাকা 20 টাকা জায়গা বুঝে, তো ওইটা ওইভাবেই থাকতো। এক্স্যাক্টলি। আর জীবনটা শুরু করতাম হয়তো প্রত্যেকটা মানুষের এক জীবন শুরু করার একটা কাহিনী থাকে, একটা ইয়ে থাকে যে কে Behind the কখন story কোন। থাকে, হ্যাঁ। আর এসে আমি যদি আজ থেকে আবার 24 বছর পিছনে চলে যাই, হ্যাঁ। বা 20 বছর পিছনে চলে যাই, তখন আমি কিন্তু, যদি পারো আমাকে নিয়ে না তাহলে আমি তখন ওই স্বপ্নেই দেখতাম যে বাবার হোটেলে খাইতাম আচ্ছা। আর ঘুরাইতাম। তো এটা আসলে ইচ্ছা, কারণ ওই ছোট বেলার স্মৃতিগুলো মনে পড়ে, বন্ধু বান্ধব, অনেক খেলাধুলা করতাম, অনেক মারামারি করতাম, অনেক মজা করতাম, অনেক আড্ডা দিতাম। আর তো সেই জায়গা থেকে বলবো আর কি যে আসলে ওই জায়গাতে থাকলে ওই চিন্তা করতাম, তখন ব্যবসার চিন্তা করতাম, তখন বাবা থাকতো, আজকে বাবা নাই, তখন বাবা থাকতো, বাবাকে নিয়ে স্বপ্ন যে বাবা কামাইয়ে দিবে, বাবার ইয়ে খাইতাম। তো আমি যেই জায়গাতেই থাকি না কেন, যেইখানেই থাকি, যেই পরিস্থিতি থাকি, কথা একটা সেটা হলো গিয়ে আমাকে ওই সময় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, এবং ওই যে চলার পথে হুচট খাবো, এবং আমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তো আমি মনে করি ধোঁকা যারা দেওয়ার ধোঁকা দিবে, টুডে অ্যান্ড টুমোরো, ইট ডাজন্ট ম্যাটার হু ইউ আর, হু দে, ম্যাটার হলো ওই জায়গাতে যে থেমে থাকলে চলবে না। এবং ওই যে বিশ্বাসঘাতক, ওরা কিন্তু ফাঁদ পেকেতে থেকে থাকে সব সময়, যে কখন আসবো কখন ধরবো ওই জায়গা থেকে। তো সেই জায়গা থেকে আগে আর পরে নাই, বিশ্বাসঘাতক সব জায়গাতেই আছে, শুরু হোক আর শেষ হোক। আমি এখনও, তবে আমার ওই জায়গাতে একটা প্লাস পয়েন্ট হলো গিয়ে, এখন আমি শিখছি অনেক কিছু, দেখছি আসলে মানুষের সাথে চললে, কথা বললে, থাকলে, লেনদেন হলে বোঝা যায় কে কোন ধরনের, কে কীভাবে ইয়ে করে। তো সেই জায়গাতে অনেক কিছু শিখছি। তো এখন যদি আমি এই অভিজ্ঞতা নিয়ে সেই আগের দিনে চলে যেতে পারি, তখন আমার এই অভিজ্ঞতাটা কাজে লাগবে। তো আমি মনে করি এটাই সবার ক্ষেত্রে সেম। আর এখানে সবচেয়ে বড় ইয়ে হলো, আমি আমাকে যদি তৈরি করতে পারি, যতই বিশ্বাসঘাতক থাকুক এবং ধোঁকাবাজ থাকুক, ডাজন্ট ম্যাটার। আমরা কেন, আমাদের নবীও তো অনেক ধোঁকা খাইছে, ঠিক না? আমাদের নবীও তো ধোঁকা খেয়ে, উনিও ব্যবসাতে অনেক ধোঁকা খাইছে, অনেকের সাথে নিজের। আমি তো একজন সাধারণ একজন মানুষ, আমার কি পরিচয়? আমি তো আজকে মরলে কালকে শেষ। আমাকে হয়তো আজকে 4-5 জন চিনে, কালকে মরার পরে কেউ চিনবে না, সবাই ভুলে যাবে। তাহলে কিসে আমি একটা জিনিস বুঝতেই পারি না আজ পর্যন্ত, যেটা হলো অহংকার। কিসের? আজকে আছি কালকে নাই। তো আসলে বলা অনেক কঠিন, অনেক কঠিন। এক্স্যাক্টলি। সো ভাই, লাস্ট কোয়েশ্চেন, যে আপনার লাইফটাকে যদি আপনি এক বাক্যে সংজ্ঞায়িত করেন, লাইক একটা সেন্টেন্সে, হোয়াট উড বি? আলহামদুলিল্লাহ। Thank you so much guys for listening to our podcast. We have come to an end. আমরা শেষ দিকে চলে এসেছি, এবং এই পুরো আলোচনাটা আমার জন্য খুব ইনসাইটফুল ছিল, নট অনলি আমার জন্য, এবং আপনারা যারা দেখবেন, আই হোপ আপনাদেরকেও অনেকভাবে উপকৃত করবে। অ্যান্ড ভাই, আপনি যদি শেষ কোনো একটা উক্তি বা কথা দিয়ে আপনি যদি শেষ করতে চান, প্লিজ গো হ্যাড। কারো বিশ্বাস ভাঙবেন না। বিশ্বাস এমন একটা জিনিস যেটা কিনাও যায় না,
বিক্রি করা যায়, তবে বিক্রি করবেন না বিশ্বাসটাকে। বিশ্বাস হলো মানুষের সম্পদ, তো কারো বিশ্বাস ভাঙবেন না। ধন্যবাদ জানাই তোমাকে এবং দোয়া করি সামনে দিয়ে আরে আগাও। আমাদের so দোয়া much, সব ভাই। সময় আছে এবং আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। থ্যাংক ইউ সো মাচ এবং ভাই। দর্শকদেরকে ধন্যবাদ জানাই এই সময়টুকু আমাকে সহ্য করার জন্য। জানি না কারো জন্য কোনো কাজে আসতে পারবো কিনা না, তবে একটা কথা বলবো, সেটা হলো পোল্যান্ডে যদি কেউ থাকে, যখন যেভাবে যে কোনো সহযোগিতা চাইলে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব যেভাবে পারি, কথা দিয়ে পারি, আর্থিকভাবে পারি, যেভাবে পারি বা পাশে উপদেশ দিয়ে, দাঁড়াতে, হ্যাঁ। উপদেশ দিয়ে পারি পাশে থাকতে। কারণ আমি মনে করি আমার ভাই এইখানে, আমার ফ্যামিলি এইখানে, দেশে যারা আছে তাদের পরে কারো স্থান থেকে থেকে আমাদের প্রবাসী ভাইদের। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যারা কখনো কোনো সময় পোল্যান্ডের মাটিতে আসেন, ইনশাআল্লাহ আমি সবার পাশে আছি। আমি চেষ্টা করি সব সময় আমার ভাইদের পাশে থাকতে, কাউকে কোনো হেল্প করতে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই। অ্যান্ড ভাইকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। সো গাইস, আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এবং আমাদের পাশে থাকবেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কমেন্টস অর সাজেশনস, প্লিজ ডু লেট আস নো। অ্যান্ড কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ।